কিন্তু এই যে ভালো মানুষ হওয়ার পরও আপনি বাংলাদেশের অন্যতম বৃহৎ রাজনৈতিক দল বাংলাদেশ জাতীয়তাবাদী দলে আদর্শে উজ্জীবিত হয়ে দীর্ঘদিন এই দলটির পেছনে এত সময় দিলেন, বাট আপনার যখন দরকার ছিল এই দলের সমর্থন, আপনি সেই সময় সেখান থেকে আপনাকে অব্যাহতি দিয়ে দিলেন। এই বিষয়ে আপনার পুরো না, আমার খুব নাই আসলে। এটা ডিউ প্রসেসটা যে প্রসেসটা ছিল দ্যাট ওয়াজ রং প্রসেস। তো আমি আসলে আই ওয়াজ ভেরি মাচ কনফিডেন্ট যে আসলে এটা হয়ই না। কারণ যেখানে আওয়ামী লীগের এই দুঃসময়ে, যে দলের এই দুঃসময়ে, আওয়ামী লীগের সুসময়ে, আমি আপনারা জানেন যে আওয়ামী লীগের সময় আমি দুবার সেক্রেটারি হয়েছে, একবার প্রেসিডেন্ট হয়েছে। ইভেন দ্য লাস্ট যে আওয়ামী লীগের সময় আমি ইলেকশনটা করলাম, ওইখানে 57 ভোটে আমি লিড করলাম। এবং এক ভোটে আমার একবার নিয়ে গেলেই বলবো তারা এটাকে আমার রিকাউন্ট করতে দিল না। যে সব মিলিয়ে আপনি যদি দেখেন, আসলে আমি কাউকে দোষারোপ করতে চাই না, তাদের একটা ভুল ব্যাখ্যা থেকে এই জিনিসটা হয়েছে এবং এটা রং প্রসেস ছিল। তো যাই হোক, দেরিতে হলো, সবাই ভুল বুঝতে পেরেছে। আর সবচেয়ে বড় কথা কি, আপনি যদি মানুষের মধ্যে থাকেন, দল আমরা করি সবাই, কিন্তু আমি কোনো সময় মনে করি না যে শুধুমাত্র আপনাকে দলেরই হইতে হবে এবং দলের হইলেই কেবলমাত্র আপনি সাকসেসফুল হবেন। নট দ্যাট। এটা একটা দল অবশ্যই আপনার একটা সাপোর্টের জায়গা, কিন্তু আপনার পার্সোনাল এবিলিটিও একটা ফ্যাক্টর। দুয়ে মিলেই কিন্তু সাকসেস পাবেন। কোনো একটাকে আপনি যদি কোনো কারণে এলিমিনেট করে দেন, আর আমি তো আমাকে প্রমাণ করতে হয়েছে। আমি সরি, আমার ইলেকশনটা করার কথা ছিল, কিন্তু আমাকে এটা প্রমাণ করতে হয়েছে আমার এবিলিটিটা নিয়ে। যারা প্রশ্নবোধক একটা চিহ্ন আমার শরীরে রেখে দিয়েছিল, তাদের জন্য এটা একটা আনসার। এই জন্য আমাকে এটা করতে হয়েছে। আদালতে এই পোস্টে আবার দ্বিতীয়বার থাকার কোনো আগ্রহ আমার ছিল না। আর যদি আমি এটা না করতাম, তাহলে তারা হয়তো বলতো যে আমি শেষ হয়ে গেছি। আমি যে শেষ হই নাই, এটা আমাকে প্রমাণ করতে হয়েছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে সাহসটা দিয়েছে এই জন্য। এবং সবচেয়ে বড় কথা দেখেন, আপনি যে মানুষের জন্য কাজ করেন, মানুষ আপনাকে ছেড়ে দেয়। এটা সাধারণ মানুষের জন্য। অনেক অসাধারণ আইনজীবীরা আমাকে ছেড়ে দিচ্ছে, কিন্তু সাধারণ আইনজীবীরা আমাকে ছেড়ে। কিন্তু আমি সাধারণ, আপনি সাধারণ থেকে তো অসাধারণ হয়ে উঠেছেন, সেটা আমি প্রথমে বলেছি। কিন্তু আমার প্রশ্নটি হচ্ছে যে আপনার যে উদার মন বা বিনয়ী হিসেবে আপনি সবসময় কথা বলেন, এই যে একটি আমি বলবো বা আমরা বলবো গণমাধ্যমের কর্মীরা বলবো যে আপনার উপর যে অন্যায়টি করা হয়েছে, আপনাকে যেভাবে সেখান থেকে ধাক্কা মেরে ফেলে দেয় যেটা রাজনৈতিক দল থেকে, তারা কি কিছুটা মতত্ব বা ওভার ফোনে সামনাসামনি কি বলেছে যে মামুন আমরা ভুল করেছি, আসলে তুমি হচ্ছে আমাদের সত্যিকারের সেরা একজন কর্মী, এরকম কিছু বলেছে কিনা? এরকম বলে না, তবে তার ফিলিংসটা এরকম। কারণ কেউ তো তার এই দেশে আপনি আরেকটা জিনিস খুব কম পাবেন, যে কেউ ভুলটাকে স্বীকার করে অ্যাডমিট করা। এবং অথচ দেখেন, আমি সারা জীবনে দেখি, আমি ছোট্ট একটা ঘটনা যে বলি, আমার গ্রামে একটা ছোট্ট ঘটনা হইল, প্রায় 1000 মানুষ আমার বিরুদ্ধে একটা মিটিং করলো, তুমি একটা কেন্দ্র। যেই মাত্র আমি জানলাম, আমিও মিটিংয়ে উপস্থিত ছিলাম, গিয়ে বললাম সরি, তোমরা যদি আমার কথা কষ্ট পেয়ে থাকো, শেষ। 1 মিনিটে ঝামেলাটা শেষ হয়ে গেল। কিন্তু অন্য কেউ হইলে হয়তো জিনিসটা রিভার্স। আমি সবসময় মনে করি যে ভুলটাকে যত তাড়াতাড়ি অ্যাডমিট করা যায়, এখান থেকে বের হয়ে যায়, তাই তত তাড়াতাড়ি আপনি সামনে যেতে পারেন। এই যে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি ব্রাহ্মণবাড়িয়া জেলা কমিটি কিংবা সেন্ট্রাল কমিটি কিংবা আপনার যারা খুব ঘনিষ্ঠ লোক এখনো জেলার সর্বোচ্চ পর্যায়ে আছে কিংবা সেন্ট্রাল পর্যায়ে যাতে অনেকের দেশ কোঠা বসা আছে, কমিটি তো আছে, সেই সমস্ত নেতৃবৃন্দ এত বড় অন্যায় করবার পর যদি আপনাকে আবার বলে মামুন তুমি আবার আমাদের ফিরে আসুন, আমি তো দলে আছি, আমাকে দল থেকে তো মানে অব্যাহতি দেন না। না না, আমাদের বলা হচ্ছে যে আপনাকে বহিষ্কার করা। আমার শোনেন, আপনাকে এটা বুঝতে হবে, জাতীয়তাবাদী দলের যে পেশাজীবী সংগঠনটা, এটা দলের অঙ্গ কিংবা সহযোগী সংগঠন, অঙ্গ সংগঠন। আপনি কি বিএনপির সেন্ট্রাল কমিটি বা জেলা কমিটি? আমি জেলা কমিটিতে আছি তো এখন সদস্য হিসেবে। হ্যাঁ, আমি জেলা কমিটিতে আছি, থানা কমিটিতে আছি। আমার বিএনপি নিয়ে আর কোনো প্রশ্ন নাই, শুধু পেশাজীবী সংগঠন থেকে তারা আমাকে অব্যাহতি দিচ্ছে। বর্তমান প্রেক্ষাপটে শেষ প্রশ্নটি করে শেষ করবো, বর্তমান প্রেক্ষাপটে বর্তমান সরকারের কাছে আপনার কোনো চাওয়া আছে কিনা সামগ্রিক প্রেক্ষাপটে? আমি এই প্রসঙ্গে একটা খুব ইম্পর্টেন্ট কথা বলতে চাই। আপনাকে আপনার এবিলিটি এবিলিটি কতটুকু এটা বুঝতে হবে। আপনি ইচ্ছে করলেই ওয়ালকে আপনি মাথা দিয়ে আঘাত করে ফেলতে পারবেন, এইটুকু বোধ আপনাকে থাকতে হবে। একটা ডিউ প্রসেসের মধ্যে ঢুকে আপনি, যেমন আমি যদি উদাহরণ দিয়ে বলি যে আপনি ঢাকা থেকে চিটাগাং যাচ্ছেন, আপনি ব্রাহ্মণবাড়িয়া এসে যদি মনে করেন যে ট্রেনে আসাটা ঠিক হয় নাই, যে আপনি কি আবার কমলাপুর ফিরে যাবেন? নো। যদি কোনো কারণে ট্রেন চেঞ্জ করতে হয়,
আপনি ব্রাহ্মণবাড়ির দিকে একটা বাস উঠে চলে যেতেন। এখন বর্তমান সরকার যেটা চাচ্ছে তারা তো একটা ডিউ কনস্টিটিউশনাল প্রসেসের মধ্যে দিয়ে ব্যাপারটা হয়েছে। এবং আমি একটু টকশুতে বলেছিলাম, আমরা দেখেছেন কিনা জানি না, এসটিভির যে সরি চ্যানেল আইয়ের একটা টকশুতে বলছিলাম যে আপনাকে কনস্টিটিউশনের মধ্যে দিয়ে যে অন্তর্বর্তী সরকারের জন্ম, আপনাকে বুঝতে হবে এটা বিপ্লবী সরকার নয়। অন্তর্বর্তী সরকারের মধ্যেই তার টেনিউরটা মানুষের হৃদয়ে গেঁথে আছে। এটা 6 মাস কিংবা 1 বছর, খুব জোর হলে 1.5 বছর, এর বেশি নাই। আর আপনি এত একটা দেশ চালাবেন, কি আছে আপনার? আপনি আপনার কি হোয়াট ইউ হ্যাভ বিং গভর্নমেন্ট, আপনার পার্সোনাল কোনো ফোর্স নাই। এই যে মনে করেন আমি যে এক্সপিরিয়েন্স নাই, লুক নাই, আপনার হ্যান্ডস নাই, আপনাকে বুঝতে হবে তো। যেমন আপনি ধরেন এই গভর্নমেন্ট জিপি পিপি দিয়েছে, আমরা জানি কোথাও কোথাও এখনো দিতেই পারে না। যেমন নবীনগর দিতেই পারে না, ওইখানে আওয়ামী ফেসিস্ট এখনো বসে আছে। অথচ এটা কারোর নোটিশই নেই। এখন আমি আজকে জানলাম হয়তো আমার নোটিশ আসছে, আই উইল টেক নেসেসারি অ্যাকশন। দেখেন তাহলে গভর্নমেন্ট জানেই না এখনো পিপির জায়গায় জিপির জায়গায় ফেসিস্টটা বসে আছে। এই যে ইনএবিলিটিটা, এটাকে অ্যাড্রেস করতে হবে। আপনাকে ডিউ প্রসেস থেকে ডিউ প্রসেস আপনাকে চলতে হবে। এই কনস্টিটিউশন আন্ডারে আপনি শপথ দিলেন, এখন এই কনস্টিটিউশন থেকে আপনি বেরোতে পারবেন না। ওই যে আমি বললাম যে ট্রেন থেকে আপনি নামলো, বাকিটুকু আপনি যেতে পারবেন, কিন্তু উল্টো পথে যেতে পারবেন, এইটুকু আপনাকে বুঝতে হবে। আপনার সামনে অনেকগুলি গণমাধ্যম কর্মী বসে আছে এবং আপনি ব্রাহ্মণবাড়িয়া জেলা আইনজীবী সমিতির সর্বোচ্চ কোর্টে নির্বাচিত হয়েছেন বিএনপি থেকে বহিষ্কৃত হওয়ার পরেও আইনজীবী। আমি আপনার কাছে বলবো এই সকল গণমাধ্যম কর্মীদের পক্ষ থেকে বাংলাদেশের প্রেক্ষাপটে ব্রাহ্মণবাড়িয়া সহ সারা দেশে গণমাধ্যম কর্মীদের উপর যে ধরনের হামলা মামলা নির্যাতন, মানে আমি বলবো চরম আকার ধারণ করেছে, এই ব্যাপারে সরকারের কাছে গণমাধ্যম কর্মীদের পক্ষ থেকে সত্যিকারের নিরপরাধ গণমাধ্যম কর্মীরা যেন একেবারে মিথ্যা মামলা থেকে রেহাই পায়, কিংবা এই ধরনের যারা সামনে বসে আছে এই সাংবাদিকদের পক্ষে আইনজীবীদের পক্ষ থেকে তাদের পক্ষে আপনি দেখেন। আপনি জানবেন, বিশেষ করে আমাদের ব্রাহ্মণবাড়িয়া সভাপতি সেক্রেটারি প্রথম দিকে একটা হসপস অবস্থা ছিল, একটা দুইটা মামলায় আমাদের কিছু গণমাধ্যম কর্মী হয়েছিল, কিন্তু আমরা এটা সাথে সাথে টেক আপ করেছি এবং আমাদের কোনো গণমাধ্যম কর্মী যাতে হেনস্থা না হয় সেই ব্যবস্থা আমরা নিয়েছি। তবে দাদা একটা দুঃখ করে একটা কথা বলি, এই দেশের সবচেয়ে বড় দুঃখ কি জানেন? যে যায় লঙ্কা সেই হয় রাবণ। এবং সবচেয়ে বড় বিষয় ছিল কিছু কিছু মানুষের ধারণা ছিল এই গণমাধ্যম কখনই যাবে না। আমি একটা ছোট্ট উদাহরণ দিয়ে শেষ করি। আপনার বাপ্পি আমাদের গণমাধ্যমের একজন কর্মী, আমার খুবই স্নেহ, দীপক চৌধুরী বাপ্পি, সে 2017-তে আমাকে, আমি তখন চেয়ারম্যান পাশ করে আসছি, তাও 2টো মামলা মাথায় নিয়ে, তো আমাকে প্রেসক্লাবের সামনে জিজ্ঞেস করছে দাদা কেমন আছেন, আমি এই দেশে আর কিভাবে ভালো থাকে যায়। তো অনেক আলোচনার পরে আমি শর্ট করছি, তো সে খুব হতাশ হয়ে আমাকে জিজ্ঞেস করতেছে দাদা আপনি তো অনেক দিন রাজনীতি করেন, তাইলে কি আমাদের কোনো আর উত্তর নাই? আমি দেখো 18 নির্বাচনটা আওয়ামী লীগ নিয়ে যাবে, কোন ফর্মালে নেবে আমি জানি না, তবে এরা নিয়ে যাবে। তবে আমি আমার মুসলিম হিসাবে, বিং মুসলিম, আমার একটা দৃষ্টিভঙ্গি সেদিন আমি প্রকাশ করেছিলাম। আমি বলছিলাম দেখো কোরআন শরীফে আমার একটা আয়াত আছে, সীমা লঙ্ঘনকারীকে আল্লাহ পছন্দ করেন না, কিন্তু আল্লাহর অপছন্দতার মাত্রাটা খুব বেশি। আমার ধারণা শেখ হাসিনার পাপ ওই পর্যন্ত যায় নাই যাতে আল্লাহ রাগ উঠতে পারে। তো আসলে দেখছেন 5ই আগস্টে কি হলো, আসলেই তো এটা একটা অলৌকিক ভাবেই এই সরকারটা পতন হইলো। এই রাগটা এখন শেষ হয় নাই, এখনো তো লোকজন কারণে অকারণে 32 নম্বরের মতো একটা বাড়ি ভেঙে যাচ্ছে। রাইট ও রং, ঘটনা তো ঘটছে। তাইলে সেই জিনিসটা থেকে আমি বলবো যে এটা থেকে আমাদের সবাইকে শিক্ষা নিতে হবে। প্রত্যেকের একটা সীমাবদ্ধতা আছে, একটা সীমানা আছে। আমি বিং প্রেসিডেন্ট অফ দ্য বার, আমার একটা সারাউন্ডিংস আছে, আমার একটা সার্কেল আছে, আই ক্যান নট গো বিয়ন্ড মাই সার্কেল। এই যে আপনার সংবাদকর্মীরা বলেন তো, মুন্নির শাহ 100 কোটি টাকার মালিক কেন হবে? হোয়াট শি হ্যাজ, তার ক্যালিবারটা কি? সে কি জানালের জন্য কোনো পিএইচডি আছে? কত পিএইচডি নিলে কি গণমাধ্যম কর্মীরা 100 কোটি টাকা মালিক হয় কি করে? হাউ ইজ ইট পসিবল? এবং সরি টু সে, কথাটা অন্যভাবে নিয়েন না, এখনো গণমাধ্যম কর্মীরা অনেক ক্ষেত্রেই আপনার পুলিশের মতোই আচরণ করে, অনেক জায়গায় করে। সরি, এটা আপনাদের মতো কোয়ালিটি সংবাদকর্মী হয়তো না। আমার প্রশ্নটা ছিল যে নিরপরাধ এদের পক্ষে আমরা অলরেডি কাজ করছি। এবং আমি এইটুকু বলতে পারি, ব্রাহ্মণবাড়িয়াতে
আমার সীমাবদ্ধতা ব্রাহ্মণবাড়িয়াতে এখানে ভূমিকা রাখার সুযোগ আমার আছে, যে কারণে ব্রাহ্মণবাড়িয়ার ব্যাপারে আমি শতভাগ নিশ্চয়তা দিচ্ছি এবং গভর্নমেন্টকে আমি আহ্বান করবো যাদের লিকুইডিতে ক্ষুরদার লিকুইড দিয়ে এই জাতিকে উপকৃত করছে, যারা বস্তুনিষ্ঠ সংবাদ প্রকাশ করে এই জাতি এবং সরকারকে উপকৃত করছে, ওনাদের নিরাপত্তা তো অবশ্যই সরকারে দেওয়া উচিত। আর যারা সময়ের সুযোগে তারা নিজেদের আখের গুছাইছে, এটা চিহ্নিতভাবে তদন্তের মাধ্যমে সঠিক বিচার করতে হবে। কিন্তু কোন নিরপরাধ গণমাধ্যম কর্মী যেন আমরা হেনস্থা না হয়, সেদিকটা ব্রাহ্মণবাড়িয়ার প্রেক্ষাপটে আমি দেখবো, আর সরকারের প্রেক্ষাপটে সারা বাংলাদেশ সরকার দেখবে, এটা আমি আশা করছি। প্রিয় দর্শক, আমরা কথা বলছিলাম ব্রাহ্মণবাড়িয়া জেলা আইনজীবী সমিতির সর্বোচ্চ ভোটে নির্বাচিত সম্মানিত সভাপতি, যিনি বিএনপির আদর্শে উজ্জীবিত এবং খালেদা জিয়া এবং তারেক জিয়ার খুবই ঘনিষ্ঠজন হিসেবে পরিচিত আমরা জানি বিভিন্ন সোর্স থেকে। এরপরও তিনি বিএনপি থেকে ছিটকে পড়বার পরও সর্বোচ্চ ভোটে পাশ করে বুঝিয়ে দিয়েছেন যে জাতীয়তাবাদী দলের আদর্শে উজ্জীবিত একজন সত্যিকারের আইনজীবী সর্বোচ্চ ভোটে নির্বাচিত হতে পারেন। তার জ্বলন্ত উদাহরণ হচ্ছে কামরুজ্জামান মামুন। এবং তিনি তার বক্তব্যে একটি বিষয় সুস্পষ্টভাবে বলেছেন, সেটি হচ্ছে যে গণমাধ্যম কর্মী যারা নিরপরাধ, যারা সত্যিকার অর্থে দেশ, জাতি এবং জনগণের পক্ষে কাজ করেন, সকলের পক্ষে থাকেন, সেই সমস্ত নিরপরাধ গণমাধ্যম কর্মীদের পক্ষে তিনি এবং তার আইনজীবী সমাজ সর্বোচ্চ পর্যায়ে সহযোগিতা করবেন। সেই জন্য আমরা গণমাধ্যম কর্মীরা আজকে এই অঙ্কুর স্টুডিওতে আচমকা এই সাক্ষাৎকারে কামরুজ্জামান মামুন আমাদের যে আশ্বস্ত করছেন, সেই জন্য তাকে আমরা একটা সেলুট জানাই। অসংখ্য ধন্যবাদ আপনাকে। আপনাকে ধন্যবাদ। ধন্যবাদ।